আপনি এসালমের কথা আমরা বলি, আমরা বসুন্ধরার কথা বলি, আমরা আপনার কি সালমান এফ রহমানের কথা বলি, এটার সঙ্গে আপনারা জামাত হয়ে গেছেন। ওরকমই হ্যাঁ, এটা এরকমই আপনারা সরকার কি আলাদা করে কি বলেন? আপনি এখন ঘরে ঘরে থানায় থানায় আপনি কি ইবনে সিনা বানাচ্ছেন, থানায় থানায় আপনি আপনার বিভিন্ন আপনার সমস্যাটা কি? ইবনে সিনা তো সমস্যা নাই, আমি সেবা নিচ্ছি, আমি তো টাকা দিয়ে সেবা নিচ্ছি না। এটা আপনার সিস্টেমের সমস্যা, অধিকার দিতে পারছে না ইবনে সিনা। আমার সমস্যাটা কোথায়? আপনারা পারেন না, আপনাদের দ্বারা আগামী দিনে রাষ্ট্রে কোনো কিছু মানুষ আশা করতে পারে না। আপনাদের ব্যাংক বানানোর ক্ষমতা নেই, ইবনে সিনা বানানোর ক্ষমতা নেই, এটার হলো সমস্যা, আর কিছু না। আপনি কি যোগ্যতা চাঁদাবাজি আর লুটপাট, আপনার কি দুইটা হাত নাই, দুইটা পা নাই? আপনার ব্রেন কাজ করে, আপনি কি কাজ করেন? আপনি তো বাইরে থেকে দেশে থেকে সবার জাকাতের টাকা নিয়ে কে বলছে জাকাতের ফান্ড তৈরি করে একটা প্রমাণ দিতে পারবেন না সম্পূর্ণ তাই। আপনি সেটার উপরে দাঁড়ায় আছেন। ইসলামী ব্যাংক ইবনে সিনা যে পরিমাণ জাকাতের টাকা দিয়ে স্কলারশিপ দেয় সাধারণ মানুষকে, সেটা আপনার ধারণার বাইরে। এইসব কইতে গেলে আমি আবারও সাইবার বুলিং এর শিকার হব। কেন সাইবার বুলিং এর শিকার হবেন? আপনাদের বট বাহিনী চালান, আপনারা আমাদেরকে যারা গালি দেয় তারা কাদের বট বাহিনী? বট বাহিনীর একটা অর্থ আছে জানেন? আপনাদের কেউ গালি দেন না। বিএনপি অনলাইন টিম, হ্যাঁ এটা আপনি বানাইছেন, আপনি তো কত কিছু বানাবেন। এই বট বাহিনী হচ্ছে আপনার জামাতের টিম, এই বট বাহিনী হচ্ছে আপনারা যে 50,000 সেটাও কি জাকাতের টাকায় চলে? হ্যাঁ অবশ্যই, মাসে আপনার 6-7-10 কোটি টাকা দিয়ে ওদেরকে পালে, ওদেরকে বেতন দেয়, ওরা বেতনভোগী। আপনি দেখবেন আপনার পড়াটাও পড়ে নাই, আপনি কি বলছেন ওটাও পড়ে নাই, একজন লিখার সাথে সাথে সেম গালি 1000 জন দিয়ে ফেলছে। শেখ হাসিনা 1000 জন দিয়ে ফেলছে। জামাত আতঙ্কে ভুক্ত আর আমলিগ, আপনারাও এখন একই আতঙ্কে ভুগতেছেন। আল্লাহ জানে কি হবে। আপনারা তো আমাদের ঘরেও আছেন, যেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন, জামাত শিবির বলে ফেলেন। তারেক রহমান সাহেব বলছেন যে তুমি আরেকবার কথা বললে আমি কিন্তু তোমাকে গুপ্ত বলবো। তো এই যে গুপ্ত আপনারা পাঠায় দিচ্ছেন, পরিচালনার মতো ছাইড়ে দিচ্ছেন, উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, এই উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ দেশটাকে গিলে খেয়ে ফেলতেছে। আরেকজনের সন্তান ভালো কাজ করলে আপনার কাছে খুব ঈর্ষা হয়। আপনারা শুনেন, এই যে আপনি মনে করেন এসালম ধরেন আপনাদের ইসলামিক ব্যাংক নিয়েছে, ভালো কথা, আপনি তার বিচার করেন। শুনেন, আপনাদের আপনারা 10,000 5,000 লোকের চাকরি খাইলেন কেমনে? আমাকে বলেন তো। আপনাদের যদি না হয় আইন অনুযায়ী রেজিস্টার্ড একটা প্রতিষ্ঠান, ওই লোকগুলা কি ব্যাংকের মালিক? যারা চাকরি খাইছেন, কে খাইছে চাকরি? আপনারা খেয়েছেন। কে বলছে আমরা খেয়েছি? এই যে আপনারা তো কোনো কিছু স্বীকার না করলে প্রতিষ্ঠানে ইল্লিগাল ভাবে কিভাবে ঢুকলো? প্রতিষ্ঠানে নিয়ম বহির্ভূত সেই প্রতিষ্ঠান ব্যবস্থা নিচ্ছে, আপনি এটা দলীয় ভাবে সব মাইনে নিলেন, আপনারা আনেন না। এসালমের টাকা দিয়ে আনেন, ওটা তো আনতে পারবেন না। না, টাকা দিতে আপনারাই নিয়ে আসবেন। আপনারা দায়মুক্ত ব্যাংক রেজুলেশন পাস করেছে বিএনপি, ছাপুষার কর্মচারী তার চাকরিটা খাইলেন। বিএনপি ব্যাংক রেজুলেশন আইন পাস করেছে, আমরা বিরোধিতা করেছি, এখনো করছি। ব্যাংক রেজুলেশন আইন দিয়ে মূলত আপনারা হচ্ছে এসালমকে পুনর্বাসন করে এখানে গেছে, ওটাকে ফেরত আনার একটা বন্দোবস্ত করা হচ্ছে। এটাও একটা কৌশল। ভাগ নিবেন কত পার্সেন্ট? ইতিহাস তো আছে আপনাদের। শুনেন, পার্সেন্টেজ যেটাই থাকুক না কেন, পেটি বর্জ্য আর বর্জ্যর মধ্যে পার্থক্য আছে, বুঝছেন? ঘরের টাকা যদি ঘরে ফিরে আসে, এটার জন্য আপনার জন্য খুশি হওয়া উচিত। আমাদেরকে সুযোগ দেন, 1% দিয়ে দেব। অফারটা আপনারা নেন। বিভিন্ন জায়গায় যায় শুনি 100 কোটি 200 কোটি জামাতের আমির গিয়েছিল, ওইখানে বসে। হ্যাঁ, 10,000-এর একটা তালিকা তো তৈরি করেছিল আওয়ামী লীগই তৈরি করেছিল মুক্তির রাজাকারদের। সেখানে দেখা যাচ্ছে 8,000-ই হচ্ছে আপনার আওয়ামী লীগের সাথে, 2,000-এর প্রায় কাছাকাছি সংখ্যা আর কি বিএনপির সাথে, এবং 30-33 জন মতো জামাত ইসলামীর সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। এই যে সংখ্যাতাত্ত্বিক জায়গায় কিন্তু জামাতে পাকিস্তানিদের সহযোগিতার হার কিন্তু খুবই পর। এই জন্য সেই জায়গাটাও আমাদেরকে মনে রাখতে হবে। আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জামাত ইসলামী তার গঠনতন্ত্র এবং অন্য অন্য জায়গায় অনেক পরিবর্তন এনেছে। যেরকম আগে বলা হতো জামাত ইসলামী বাংলাদেশ, কিন্তু এখন বলা হয় বাংলাদেশ জামাত ইসলামী। তার মানে আগের শব্দটা এরকম ছিল, মনে হচ্ছে যেন যে জামাত ইসলামী পাকিস্তান, জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামী অমুক দেশ। বিষয়টা এরকম না। বিষয়টা আমরা বাংলাদেশকে অন করেই রাজনীতি করছি। এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে বাকশাল কায়েমের পরে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র কায়েম করে মানুষকে রাজনৈতিক স্বাধীনতা দিলেন, সেই সময় থেকে যে রাজনীতি বাংলাদেশে করে আসছে এটা খুব ট্রান্সপারেন্ট রাজনীতি। সেখানে জামাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, জামাতের ভিতরে নির্যাতনের অভিযোগ নেই, জামাতের ভিতরে ব্যাংক লুটপাটের অভিযোগ নেই। জামাত এর কোনো মানুষ এখন যদি 71-এর জামায়াতকে রাজাকার বলে, এখন যদি বলে, তাহলে আপনারা রাগ করবেন না? দেখেন, আমি বলি যে আমরা 71-এর রাজাকার শব্দের সাথে যে অন্যায়গুলোকে ট্যাগ করে দিয়ে যে রাজাকারটা বলা হয়, এটার সাথে জামাত ইসলামীর তো কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের আদালত, সুপ্রিম কোর্ট সর্বশেষ এটিএম আজহারুল ইসলামকে কিন্তু নির্দোষ প্রমাণ করে, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ডেথ সেন্টেন্স কার্যকারীর মুখ থেকে তিনি বেঁচে এসেছেন, সম্প্রতি তো সেটাই আদালত প্রমাণ করে দিয়েছে যে জামাত নেতৃবৃন্দ এই জাতীয় অন্যায়ের সাথে যুক্ত ছিল না। কাজেই কাউকে যদি শুধুমাত্র তার চরিত্র হননের জন্য রাজাকার বলা হয়, তাহলে এটা দুর্ভাগ্য
দুর্ভাগ্যজনক, তার চেয়ে বড় বড় রাজাকার বিএনপি এবং আওয়ামী লীগে রয়েছে। এরপরে আমি যে কথাটা বলতে চেয়েছি এখানে, যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু বাংলাদেশের মানুষের কাছে, খালি উনি না, এর আগেও আমাদের নেতৃবৃন্দ অনেকেই বলেছেন যে জামাত তার দীর্ঘ পথ চলায় যদি কোনো অন্যায় করে থাকে, যদি কোনো ত্রুটি করে থাকে, ভুল করে থাকে, তার নিঃশর্ত ক্ষমা চেয়েছি। কাজেই জাতির সাথে এই জায়গাটা কিন্তু জামাতের খুব ক্লিয়ার স্ট্যান্ড রয়েছে। আর এখন যারা জামাত ইসলামের নেতৃত্বে আছে, মূল নেতৃত্বের জায়গায় আপনি যদি দেখেন যে ডাক্তার শফিকুর রহমান, তিনি শহীদ পরিবারের সন্তান, আমাদের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ। কমেন্টের প্রেক্ষিতেই বলি যে তারা ৭১-এর জামায়াতের যে কর্মকাণ্ড সেটা দায় নিচ্ছেন না, যদি আজকে সেক্রেটারি জেনারেলের কথায় তাই ধরে নিই। কিন্তু বিএনপি কি ৭১-এর জামায়াত, আল বদর, আল শামস নেতাদের নামে যে শোক প্রস্তাব পাশ করে এই পার্লামেন্টে করলো, সেটা কি ইতিহাসের কাছে তারাও একটু দায় থাকলো না? কেন? তারা যে শোক প্রস্তাবে, ধরেন জামায়াত ইসলামীর যিনি নেতা ছিলেন মতিউর রহমান নিজামী, তিনি তখন নেতৃত্বস্থানীয়, তার নামে শোক প্রস্তাব হয়েছে, সেখানে বিএনপি সেই শোক প্রস্তাবে তারাও একমত পোষণ করেছে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, একজন মানুষ সে যে কাজই করুক না কেন, তার সিএসআরএস কখনো চেঞ্জ হয় না। সিএসআরএস এর জায়গায় থাকে। সেই দেশের নাগরিক, অস্বীকার করার মতো না। তার শাস্তি হবে, পুরস্কৃত হবে। বাট এই দেশের নাগরিক হিসেবে ইলেকশনে, স্বাধীনতার পর থেকে তারা তো নির্বাচন করেছে, তাদের কেউ না কেউ একজন প্রতিনিধি ছিল। তো সেই জায়গায় আপনার বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে অনেক দিন, কিন্তু তার সিএসআরএস আজকে পর্যন্ত, এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই। চেঞ্জ না হওয়ার আরও কারণ বলছি। আপনার রাজাকার, মুক্তিযোদ্ধা বা কিছু, এটা আপনার ধারার উপর ডিপেন্ড করে। আপনি কি করেছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়, আপনার দল কি করেছিল, আপনি সেই দলটাকে এখনো সাপোর্ট করেন। ইয়েস, আপনি স্বাধীনতার বহু পরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনার আদর্শ কিন্তু ওই জায়গা। যে শহীদ মিনারে 2026 সালের 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যখন জামাতের আমির বললেন যে আমরা নিয়ম মানার জন্য এসেছি, তার মানে কি? এটা তারা ধারণ করেন না। তারা রাষ্ট্রীয়ভাবে বিরোধী দল, তাদেরকে আসতে হয়, তাই এসেছে। আপনি বুঝেন, এটাই তো অর্থ। বাংলা আমরা সবাই জানি চারজনে। সো এটার অর্থ কিন্তু এটাই বোঝায় যে আমি এটাকে ধারণ করি না, যেহেতু আমি বিরোধী দলের নেতা, আমাকে এটা করতে হয়। তার মানে কি? এটা এক ধরনের পূজা। আপনি আপনার মনের বিরুদ্ধে যখন কোথাও ফুল দিবেন, ইসলাম কি বলে? ওনারা ইসলামিক দল, ধর্মভিত্তিক দল। ইসলাম বলে যে আপনি মনের বিরুদ্ধে যেখানে বাধ্যতামূলক কোনো ফুল দিতে হয়, কোনো মৃতদেহের উপর, কোনো কফিনে, কোনো কবরে, সেটা পূজা হয়। আপনি মন থেকে দিলে সেটা হয় আপনার ভালোবাসা, শ্রদ্ধা। সো আপনি পূজা করছেন, ওখানে একটা ফুল, একটা গোলাপ, ওটা তো পূজা হয় না। তার মানে আপনি হৃদয় থেকে অনুধাবন করে তার জন্য নিয়ে গেলেন। কিন্তু যখন সবাই বাধ্যতামূলক দেয়, আপনিও বাধ্যতামূলক দিচ্ছেন, আপনি ধারণ করেন না। সে শহীদ আপনি মানেনি না, তো গেল সেটা। এবং সেম কথাটা কিন্তু ওনারা সাভার স্মৃতিসৌধ 26শে মার্চে বলেছেন। কিন্তু ওনাদের যে পলিসি, আমি বলি, ওনারা দোয়া করতে চান, দোয়াও তো করেন নাই। ওনারা তো দোয়া ওইভাবে করেন নাই। আমি বলি, দোয়াটা কিন্তু প্রধানমন্ত্রী করেছেন না, ওনারা করেন নাই, প্রধানমন্ত্রী করেছেন। আমি ওইখানে ছিলাম বেদিতে। আপনার এরপরে আমি বলি আপনাকে, ওনারা সোনার বাংলা গান, আমি তোমায় ভালোবাসি, এটা কিন্তু কোনো গান না, এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, একটা সিম্বলিক, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধারণ করে। হ্যাঁ, এর মধ্যে যে কথাগুলো আছে, এটা প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা, ঠিক আছে? সেটা তারা মহান জাতীয় সংসদে কিন্তু বলেন নাই। এটা কিন্তু এক ধরনের, এর আগে যেটা এটা নিয়ে যা হয়েছিল, রাষ্ট্রদ্রোহিতার মামলা পর্যন্ত হতে পারে। বাট বিএনপি এমন নিরীহ দল বিএনপি, বা আমি আপনার সময় বলেন, আপনি লিখে রাখেন। তো আপনার জাতীয় সঙ্গীতে যারা যে দল দাঁড়ায় না, তার মানে এখন পর্যন্ত, আজ অবধি পর্যন্ত এই দেশকে তারা ধারণ করে না, অথচ এই দেশে নেতৃত্ব করবে। এটা তো কেমন ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় না? এটা কেমন আপনার এক ধরনের ছলচাতুরি হয়ে যায় না? এটা এক ধরনের অপরাজনীতি হয়ে যায় না? তো এই অপরাজনীতি যারা অভ্যস্ত, অপরাজনীতিতে, তারা দেশের কি মঙ্গল করবেন, তারা নারীদের কি মঙ্গল করবেন, তারা এই জাতির কি মঙ্গল করবেন? এর সাথে একটু যুক্ত করি যে বিএনপির যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সারি প্রিন্স, উনি আজকে এটা নিয়ে বলেছেন। উনি বলেছেন যে ৭১-এর কৃতকর্মের জন্য ক্ষমা না চাওয়াই প্রমাণ করে আগের ও পরের জামাত এক ও অভিন্ন। তো আপনাদের কাছে কি মানে কোন জামাত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, ৭১-এর জামাত নাকি পরের জামাত? আইনে কি সেটা স্পষ্ট করা হয়েছে? এই সংসদে যেটা উপস্থাপিত হলো, আপনি যেটাকে আপনি ধারণ করছেন, এটাই তো মেন। আপনার বয়স কত, আপনি কবে জন্মগ্রহণ করেছেন, এটা মেন না। আপনি কিন্তু ৭১-এর আগে যে অন্যায়গুলো হয়েছিল,
এই দেশের সাথে আপনি কিন্তু সেই অন্যায়গুলোকে মেনে নিয়েছেন। আপনি বলেন নাই যে ওটা অন্যায় হয়েছিল, আমরা ওটার জন্য সরি, আমরা এটার জন্য, আমার দল এটার জন্য সাফার করেছে, আমার দল নিরঙ্কুশভাবে একদম এক কথাই সরি বলেছে। কখনো জামাত এটা বলে নাই। উনি যে এটা বললেন এটা ঠিক না। জামাত এখন পর্যন্ত ওইভাবে কোনো বহুবার দুঃখ বলেছে, প্রকাশ বহুবার। করেন নাই, ওইভাবে কোনো দুঃখ প্রকাশ করেন নাই যেমন পাকিস্তান ওইভাবে করেন নাই। কখনো কখনো বিপদে পড়ে বলেছেন যে আমাদের ভুল ছিল, আমাদের এটা হওয়া ঠিক হচ্ছিল না। আবার তারপরেও কিন্তু আবার ওই কথাটারই পুনরাবৃত্তি হতো, যেটা যে আমরা ওই জায়গাতেই আছি। তো এখন আমার কথা হলো যে ওনারা ভেতর থেকে কতটা সমৃদ্ধ হয়েছে, ভিতর থেকে কতটা অনুতপ্ত হয়েছে, এটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রথিত যশা বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, তারা কেউই জানে না। পরিষ্কার। এই জায়গাটা তারা পরিষ্কার করুক, তাহলেই তো হয়ে যায়। জি, পরিষ্কার। জনাব আবু আলম শহীদ খান, এই সংসদে আমরা একটা আইন, সংসদে একটা আইন পাশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংসদের আইন 2026। সেই আইনের মধ্যে মুক্তিযোদ্ধার একটা সংজ্ঞা রয়েছে। সেখানে ধারা 2 উপধারা 10-এ বলা হয়েছে যে 1971 সালে যারা পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের এদেশীয় দোসর আল বদর, আল শামস, রাজাকার, তৎকালীন রাজনৈতিক দল মুসলিম লীগ, নেজামে ইসলামী পার্টি, জামায়াত ইসলামের বিরুদ্ধে যারাই বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছিল তারাই মুক্তিযোদ্ধা। এখন 71 সালে জামায়াত ইসলামের বিরুদ্ধেও যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা। সেই সময়ে পাকিস্তান জামায়াত ইসলামের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংঘের নেতা মতিউর রহমান নিজামী, যিনি আল বদর নামের যে আধা সামরিক ছিল সেই বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। এখন মতিউর রহমান নিজামী সহ কয়েকজনের নামে এই সংসদে শোক প্রস্তাব করা হয়েছে, একটু আগে বললাম। সেখানে বিএনপির সমর্থনে এখন মুক্তিযুদ্ধের বিরোধীদের নামে সংসদে শোক প্রস্তাব ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা কি, এটা কি এক ধরনের সাংঘর্ষিক না? আপনার কি মনে হয় এটা কি এক রকমের দ্বিচারিতাও হয়েছে কিনা? প্রথমত যে আইনটা হচ্ছে সেই আইনটা একদম পরিষ্কার, এবং সেখানে জামাতে ইসলামীর নাম আছে, অন্য দুটো দলের নাম আছে, আল বদর, আল শামস, এদের কথা বলা আছে। তো সেই ক্ষেত্রে ওইটাতে আবার খুব বেশি আপত্তি হয়নি, কিন্তু কেউ আপত্তি করেননি, কেউ ওয়াকআউটও করেননি। সুতরাং এই আইনটা যখন সংসদে পাস হয় তখন জামাতে ইসলামী এই আইনটার কোনো বিরোধিতা করেনি, মেনে নিয়েছেন যে তারা 71-এর মুক্তিযুদ্ধের সময়ে তারা যে ভূমিকা ছিল সেই ভূমিকা। এটা তো মেনে নেয়াই নাকি? হ্যাঁ, অফকোর্স ওনারা সংসদে ছিলেন, তো সুতরাং মেনে না নিলে ওনারা কিছু তো বলতেন, পরেও বলেননি। এখন উনি কিছু বললে বলবেন, সেটা তো আমার পরে নিশ্চয়ই সুযোগ পাবেন। তাহলে এটা মেনে নেওয়া, এটা মেনে নেওয়া। এখন দ্বিচারিতা যেটা আপা বললেন, নীলুফার আপা বললেন যে মতিউর রহমান নিজামী সাহেব সংসদ সদস্য ছিলেন, নির্বাচন করেছেন, মন্ত্রীও ছিলেন, সংসদ সদস্য। সাধারণত সংসদে যে শোক প্রস্তাব নেওয়া হয় তখন সংসদে যারা সদস্য ছিলেন বা তারা যখন মারা যান তাদের প্রত্যেকের নামে নেওয়া হয় সাধারণত, এটা সাধারণত। এখন তারপরেও আপনি স্পেশাল ডিবেট হতে পারে। তো ওই সংসদ আপনাকে, আমরা এটা চিন্তা করতে হবে যে বর্তমান সংসদ কিন্তু মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে, যারা 17-18 মাস দেশটা শাসন করেছে। কেমন শাসন করেছে এটা নিয়ে প্রচুর আলোচনা না, এটা প্রচুর আলোচনা হচ্ছে, ওখানে আমরা যাব না। ওখান থেকে উত্তরণের জন্য যে সংসদ নির্বাচন হয়েছে এবং সংসদের বসার যে প্রয়োজনীয়তা, সেখানে অনেক কিছু হয়তো অ্যাকোমোডেট করতে হচ্ছে। এখন অনেক কিছু অ্যাকোমোডেট করতে হচ্ছে, কেন সরকারের বয়স তো 60 দিন থেকে কিছুটা বেশি, সংসদ মাত্র 25 দিন চললো। সুতরাং অনেক কিছু অ্যাকোমোডেট করতে হচ্ছে, এটা আমি মনে করি। সুতরাং এই অ্যাকোমোডেশন করতে করতে এক জায়গায় যায় হয়তো অনেক কিছু ক্লিয়ার হবে। তো পারওয়ার সাহেব যেটা বলেছেন সেটাতে দ্বিচারিতা আছে কিনা সেটা একটু আমরা অ্যানালাইসিস করতে পারি। যে উনি যদি বলেন যে 71-এর সময় যে জামাতে ইসলাম ছিল এখনকার জামাতে ইসলাম এক না, এটা কি, মানে এটা কিসের ভিত্তিতে? যে আপনি জন্মগ্রহণ করেছেন 71-এর পরে, মুক্তিযুদ্ধের সময় আপনার জন্ম হয় নাই, আপনি যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্ম তারও অনেক পরে। সুতরাং 71-এর দায়ের বিষয়ে আমাদের তেমন কিছু বলার নেই। তো আপনি তাহলে এই পার্টির নামটাই বদলাই দেন, যে জামাতে ইসলামী বাংলাদেশ যেটা ছিল, উনি যেটা বলছেন ওটাকে এখন ওনারা পরিবর্তন করে বাংলাদেশ জামাতে ইসলামী রাখছেন, চেঞ্জ করছেন, বাংলাদেশ জামাতে ইসলামী না, সেটা দিয়ে ওন করা হয় না। জামাতে ইসলামী বাংলাদেশ তখন রাখার কারণ ছিল বিকজ আপনারা তখন একটা ইন্টারন্যাশনাল, মানে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের মতো, তখন জামাতে ইসলাম একটা ইন্টারন্যাশনাল পার্টি ছিল। জামাতে ইসলামের জন্ম তো ভারতে, তাই না? মানে ভারত যখন অখণ্ড ভারত ছিল, তো সুতরাং ওই 1942-তে যখন জন্ম হয় তখন তো তারা পাকিস্তানের সময়ও তারা পাকিস্তান আন্দোলনের বিপক্ষে ছিলেন, এরকম অনেক ইতিহাস। তো এখন জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী ভারত, জামাতে ইসলামী পাকিস্তান, জামাতে ইসলামী টার্কি, অনেক কিছু হতে পারতো। তখন ওরা একটা আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করতেন। এখন ওটা থেকে সরে আসছেন কিনা আমি জানি না, বাট ওনারা চেঞ্জ করে এখন বাংলাদেশ জামাতে ইসলাম রাখছেন। তার মানে এই না যে ওই আগের জামাতে ইসলাম আর বাংলাদেশ জামাতে ইসলাম একেবারে দুইটা আলাদা সত্তা। দুইটা আলাদা সত্তা হয়নি। আলাদা সত্তা হতে হলে আপনাকে প্রথমেই আপনার 71-এর যদি আপনি জামাতে ইসলামের ধারাবাহিকতা বা ঐতিহ্য বা আপনার উত্তরসূরি হয়ে থাকেন, তাহলে আপনার পূর্বসূরিরা যদি কোনো ভুল করে থাকে, কোনো অন্যায় করে থাকে, কোনো যদি অপরাধ করে থাকে,
যেটা উনি বলছেন যে আমরা তেমন কোনো অপরাধ করিনি। আপনি যাদের নাম বললেন আলবদর আল শামস, এটা আমি ওনার কাছে শুনতে চাই যে এই আলবদর আল শামস বাহিনীর কাজটা কী ছিল এবং কী কী করেছেন তারা। মানে অনেক বিষয়ে তো আলোচনা হয়েছে, আইন আদালতে গিয়েছে, কথাবার্তা হয়েছে, আর অনেক প্রমাণকও আছে, তাই না? বুদ্ধিজীবী হত্যার প্রমাণক আছে, তার সাথে যারা জড়িত ছিলেন তার মধ্যে কারা কারা ছিলেন সেসব বিষয়ে তো উনি নিশ্চয়ই অবগত আছেন। তো এইসব বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলতে হবে যে আমরা ৭১-এর যে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল সেটা একটা ভুল রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। তারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, আমার তখন জন্ম হয়নি, এই জন্য আমি ওই সিদ্ধান্তের ব্যাপারে কিছু বলবো না, এটা হতে পারে না। আপনাকে বলতে হবে যে না, দ্যাট ওয়াজ এ মিস্টেক। এটা হতে পারে, একটা দলের মিস্টেক হতে পারে, হার্ট চেঞ্জ হতে পারে, হ্যাঁ, রক্ত তো পুরো চেঞ্জ করা যাবে না, হৃদয়ে মস্তিষ্কে কিছু চেঞ্জ আসতে পারে। বলবো না যে একেবারে চেঞ্জ হবে না, ওই আগের মতোই থাকবে। আধুনিক চিকিৎসাবিদ্যায় হার্ট চেঞ্জ হতে পারে, হার্ট মানে আমি বলছি না আধুনিক চিকিৎসা চেঞ্জ হবে না, মানে হার্টের মানে আপনার হৃদয়ের কথাগুলো চেঞ্জ হতে পারে, আগে থট প্রসেসে চেঞ্জ আসতে পারে। তো কিন্তু তারপরেও আপনি ৭২ সালের পরে বা জামাতে ইসলামী যখন রাজনীতি করার সুযোগ পেল, জেনারেল জিয়া সাহেব যখন সুযোগ দিলেন, তারপরেও জামাতে ইসলামের অনেক কার্যক্রম আছে যেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাত কাটা, রক কাটা, এইসব বিষয় তো ঘটেছে। তো আপনি শুধু ৭১ বললে তো হবে না, তার পরের অংশতে আসেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমরা ডিফাইন করতে গেছি, আমাদেরকে আক্রমণ করছে, আমাদেরকে হত্যা করা হয়েছে, তার বদলে আমরা করেছি। এসব আপনারা পুরো জিনিসটা নিয়ে আসলে আলোচনা করতে হবে। জামাতে ইসলামীকে অবশ্যই তার পুরো রাজনীতিটাকে পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। আচ্ছা আচ্ছা, পরিষ্কার। আপনি কিছু ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনি কিছু যুক্ত করতে চান? আমরা অন্য প্রসঙ্গে যাব। হ্যাঁ জি, আসলে দুই দলেই একটা দ্বিচারিতা আছে বড় ধরনের। কোন দুই দল? আপনি কাকে দেখাইলেন? আচ্ছা, দুই দলেই একটা বড় দ্বিচারিতা আছে। এখানে তো আওয়ামী লীগ নাই, মানে আমি আওয়ামী লীগ কেউ নাই, কিন্তু আমি দুই দলকেই মিন করছি। দুইটা বড় দল, তাদের যে দ্বিচারিতা সেটা হচ্ছে যে দেখেন, তাদের সাথে যদি আমরা থাকি তাহলে আমরা খুব ভালো মানুষ, আর তাদের সাথে না থাকলে আমরা রাজাকার, আমরা জঙ্গি, আমরা মানে ফান্ডামেন্টালিস্ট, আমরা এক্সেট্রা। এই দুইটা দলই কিন্তু দেশ, জাতি, গণতন্ত্রের প্রয়োজনে এই জামাত ইসলামীকেই সাথে নিয়েছে এবং একসাথে বসে মানে সমস্ত কার্যক্রম পরিচালনা হচ্ছে লং টাইম। কি দেশ জাতির প্রয়োজন নাকি সংসদে ক্ষমতার প্রয়োজন? হ্যাঁ, দুইটাই আমরা ধরে নিই, আমরা গিয়েছি দেশ, জাতি, গণতন্ত্রের প্রয়োজন। আচ্ছা, এটা আমাদের ব্যাখ্যা। আর কেউ ক্ষমতার মোহে যদি সবকিছুকে জায়েজ করে নেয়, সরকারে ছিলেন না, আমরা সরকারে ছিলাম, ঠিক আছে, তার আগেরটা আমরা কিন্তু নিঃশর্ত মানে সমর্থন দিয়েছি, কোনো প্রকার বেনিফিট আমরা গ্রহণ করি নাই। দেখেন, এই যে দ্বিচারিতা, আওয়ামী লীগ এবং বিএনপি সব জায়গায় রাজাকারদের বড় ধরনের পুনর্বাসন কেন্দ্র ছিল। দুইটা দলই রাজাকারদেরকে পুনর্বাসন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে এনজয় করেছে। কিন্তু তাদের সাথে থাকলে সে সময় আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই আওয়ামী লীগের সাথেই তো আমরা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি স্টুডেন্ট, দেখেন আমরা আন্দোলন করেছি, এই মুহূর্তে দরকার কেয়ারটেকার সরকার। কি আন্দোলন? সেই আওয়ামী লীগ আবার কি করেছে? এই কেয়ারটেকার সরকারকে ধ্বংস করেছে। আবার আলবদর আল শামস যে বাহিনীগুলো ছিল, এটা কিন্তু সরকারিভাবে ওই সময় নিয়োগপ্রাপ্ত একটা আধা সামরিক বাহিনীর মতো করেই ছিল। কাজে